২ বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে। বগুড়া থেকে রাস্তা চলে গেল শীতরানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, কিন্তু আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি আমি চুরি করিনি, কে চুরি করেছে তাও জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজেরডাঙ্গা পার হতে বেলা দুপুর গড়িয়ে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এই পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় একটি ভারী চমৎকার পুকুর দেখতে পেলাম। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলি সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। শরীর ঠান্ডা হলো বটে, কিন্তু পেট তখনও সমানে জ্বলছে। এই সময় কোনো বনের ফল নেই। চোখে তো পড়ে না ছাই যেদিকেই চায়। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললেন, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আ- আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, রসো, একটু নে নি, তারপরে সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকলো। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এই এত বড় বাড়ি পড়ে আছে এখানে, আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার করে আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে। 12 ভূতে খায়। তা তুমি এখানে থাকবে? বললাম, হ্যাঁ, থাকতে পারি। তা কি কাজ করতে? আগে রাঁধুনির কাজ। বাহ, ভালো ভালো। তা যে কদিন এখানে আছি সে কদিন রাঁধো, দুজনেই খাই। হুম, হুম, খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হলো। আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলে তক্ষুনি। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। সারাক্ষণ পথ হেঁটে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই তাকিয়াতে মাথা দেয়া মাত্রই আমার চোখে ঘুম জড়িয়ে এলো। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন আর নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাইরে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে একটা স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। বাড়ি ফিরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো তো। আর হ্যাঁ, চিঁড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যের পর বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত। ব্যাস। "উম, যে আজ্ঞে।" তোমার জন্য একটা ঝিঙের তরকারি করে নিও।
ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সব সময় আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি বলে। মস্ত বড় বাড়ি, ওপর নিচে বোধহয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা। 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ওমরই 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমরই গিয়ে আমায় উঠানে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল এই রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে ইঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে দেখলাম, তারপর পেছনে ফিরে 7-8টা কুচি ঝিঙে তুলে আসবার সময় আরো একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও একইভাবে ঝিঙে তুলছে। বাড়ি ফিরতে নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আ- আর একজন কে যেন তুলছিল। নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? "ও ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন একটা হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো তো দেখি। আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে কিছুই দেখতে পেলাম না। নিবারণ বললে, কই বউ? ওই তো ওইখানে ছিল, ওই ঝোপটার কাছে। হাহ, যত সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়া গাঁয়ের বউ ঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তাতে এত খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে পাহারা দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। আলো হাতে নিয়ে যাওনি কেন তুমি ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? তা যাওনি কেন? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের। বিনা আলোতে যখন আমি সবকিছু দেখতেই পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে দোষটা করেছি কি? বুড়ো আবার বললে, না না, সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি বলে। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই হলো গিয়ে 63। তাই যা বলি কান পেতে শোনো। যাগে, নিশ্চয়। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। ওপরের জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস গোছাচ্ছে। বুড়ো সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাতে! বাবা, কি বাতিগ্রস্ত মানুষ রে বাবা! সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো অবাক হয়ে বললে, আ- 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 আমি?
আগে হ্যাঁ, অনেক রাতে। ও ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হুম 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 হুম, ঠিক, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ভাত ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি মতো। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোকা ভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো, তরি তরকারি উৎপন্ন করো, খাও, বেচো। আরে তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশুনো করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা, চক্রবর্তী বুড়ো অকারণে সুরটা একটু নামিয়ে নিয়ে বললে, অত লোকে ভেঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশুনো যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলরি তুমিই খাবে, দুটো ঘরে খোলা রইলো তোমার জন্য। তা, আহ, চললাম গো। বুড়ো চলে গেল। আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য খোলা রয়েছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক এসব তো আছেই। বাড়িতে পাতকু, জলের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গেছে বুড়ো। প্রায় আধমনটাক মতো সরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল, এই যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনতে যাব বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি ঘন জঙ্গল গাঁখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে 8 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এই এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর বাড়ি? কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? ওই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক। ও বাড়ির ছেলে বউরা কোশমিন কালে ও বাড়িতে আসে না। কিন্তু কেন? কি জানি, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি মানুষ, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যাকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন জীবন্ত কোনো একটা জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। আচ্ছা, অমন্তর চেহারা কেন ওটার? কিছু না, ওই লোকটা আমার মন খারাপ করবার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছেন, কত লোক কত কথা বলবে, কারোর কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহাড়দার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত ঘটে, সেই জন্যই এই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলায় ঝিঙে তুলতে এসেছিল। অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারোর কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব।
হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপনের বারান্দায় কেউ হাত পা ধুলা পড়ে সমানে বেশ মোটা ধারায় জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল সমানে পড়ে চলেছে। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার জানা নেই। তাহলে জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়ায় জল রেখে গিয়েছিলেন ওপরে, বারান্দাতে সেটা কোনোভাবে পড়ে গিয়ে থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোত্থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস কিন্তু ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি, কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানালার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াকবে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে গিয়ে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা এখানে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণে। না, এ কোনো ফুলের সুবাস নয়, তাহলে কিসের সুবাস এইটা? মাথাটাও আমার কেমন যেন ঝিমঝিম করছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও, কি একটি বউ রোয়াকবে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনোদিকে নেই তো সে, গেল কোথায়? সেই রাত্রে সেই পর্যন্ত। কিছুক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি উৎপন্ন করা যায় সেই সব আলোচনা করতে লাগলাম মনে মনে। একটা অসুবিধা এখানে থাকবার, বড় একা থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটাও লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠলো সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, একেবারে খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠলো সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি, কিছুই না। দরজা যেমন বন্ধ, উপরের ঘরের সারবন্দি জানলাও তেমন বন্ধ। হাসির লহর তখন থেমে সমস্তটাই নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকেরা কি ওপরে আড্ডা বেঁধেছে? ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতে তেমনই তালা ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা এখন সকালবেলা, চারিদিকে সূর্যের আলো। এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসির শব্দ যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম, চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিলাম। প্রচুর ঝিঙে ফলেছে জঙ্গলে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও, আমারই বাড়ি,
আমার এই ঝিঙেলতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে, তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দ পর্যন্ত পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনেই বিছানায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরেই শুনছি কেমন যেন বিয়ে বাড়ির মতো একটা ভাব লাগলো। যেন বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে শুয়ে পড়লে যেমন শব্দ হয়, ঠিক তেমন। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, এটা হয়তো তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছুই ঘটেনি। মানুষের মনের অভ্যাস অপ্রাকৃতিকর জিনিসগুলোকে তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজেকে মনকে বোঝালাম ওসব কিছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, ভুল ভুল সব ভুল। এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দায় আর শুধু ঘুমোই, কাজকর্ম তো কিছুই নেই। কেমন একরকম কুড়েমিতে পেয়ে বসেছে আমাকে। সারাক্ষণই যেন ঘুমোতে ইচ্ছা করে। আমি সাধারণত খুব খাঁটি লোক, শুয়ে বসে থাকতে একদম ভালোবাসি না। কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে। শুধুই মনে হয় যেন ঘুমায়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনের সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য। ওখানে মানের চারা পুঁতবো। আর একটা চাল কুমড়োর ইঁটো লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এই বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাত কোদাল পর্যন্ত আছে। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলির মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানলা এক ঝাপটায় যেন একসঙ্গে খুলে গেল। বনে কাটারি ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম। সামনে রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা জানলা দরজাও তো খোলেনি। যেমন দেখে গিয়েছিলাম সব তেমনই আছে। ব্যাপার কি? বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে একটা একটা বিকট শব্দ ওঠে কেন? এসব তো ভালো নয়। এখন তো ভুল হবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি মাত্র। এখন আবার চারদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই জঙ্গলের মধ্যে, এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটলো, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। কিন্তু আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক, যেন 50টা হয়ে আছে। প্রথমটা দেখলে এরকম মনে হয় যেন একটাই মুখ, আয়নায় দেখছি 50টা। কি যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ যেন কে এসেছে। একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে।
আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়িতে একটা লোক রয়েছে। সব মিথ্যে, সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা তো কেউ দেখিনি। তবে এসো, আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় আছে ভূতের নাচ, সে কি কাণ্ড! কতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে। আমার দেহের মধ্যে দিয়ে যে কতবার এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানা বা আমার কোনো অংশে তারা স্পর্শও করলো না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। আমার অস্তিত্ব সম্বন্ধে ওরা যেন অচেতন। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে পড়েছে আমার বিছানায়। সেই ফুলের সুবাসটা ঠান্ডা বাতাসের সঙ্গে ঘরে মিশেছে। আমি আধ অচেতনভাবে জানলার বাইরের জ্যোৎস্না মাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম। কতক্ষণ পর জানিনি, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। ভালো ঘুম হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে এই শেষ রাতের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাসটা পেয়েছি, না, সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। গন্ধটা ভুল হতে পারে না। তাহলে এই ব্যাপারের অর্থ কি? যে গন্ধ এখনো আমার নাকে লেগে রয়েছে, কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো। তাই হবে। বিকালে তেল কিনতে গেছি দোকানে। দোকানি বললে, এরকম আছো? বলি, দেখছো নাকি কিছু? না। শুনছো কিছু? না। ও, বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো, তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়তো। এই দুটি লোকের হয়েছে এই পর্যন্ত। আর ওই বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ডজ্ঞান থাকে না, এমন ভালো লাগে ওই বাড়ি। না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্র জানো। আমরা তো ওই বাড়ির ত্রিসীমানায় যাইনি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল কিনতে এসেছি, তেল দাও, ওসব বাজে কথা রাখো। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির ত্রিসীমানায় পা দিতেই আমারও যেন মনে হলো, না, ওসব ভুল, সব ভুল। পরম সুখে আছি, এ ছেড়ে যাবো কোথায়? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি।
ওদের মধ্যেই বাস করি। এ বাড়ির মায়া আমি ত্যাগ করতে পারি না। এই বাড়ি ছেড়ে এক পাও যাব না।